ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পেরিয়েছে ১০ দিন। প্রতিদিনই ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে মরদেহ। সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই কমে গেছে কাউকে জীবিত উদ্ধারের আশা। তবে এখনও ধসে পড়া ভবনের আশেপাশে কেউ অপেক্ষা করছেন সন্তানের জন্য, কেউ আবার মা বাবার জন্য। তারা কেউ জানেন না প্রিয় মানুষটি জীবিত আছেন কিনা, তবু চালিয়ে যাচ্ছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে আমার ৩টি সন্তান আর তাদের মা রয়েছে। তারা যে অবস্থাতেই থাকুক, আমি তাদের বের করে আনতে চাই। অন্তত তাদের মর্যাদার সঙ্গে দাফন করতে পারলেই আমার কিছুটা শান্তি মিলবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে যোগ দিয়েছে উদ্ধারকারী দল। যুক্তরাজ্য, ব্রাজিল, ইকুয়েডর, চিলি, এল সালভাদর, পেরুসহ অনেক দেশের উদ্ধারকর্মীরা দিনরাত এক করে খুঁজছেন জীবনের চিহ্ন। এই চরম মানবিক সংকটে ভেনেজুয়েলার হাজারো সাধারণ মানুষও স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন উদ্ধার অভিযানে। শব্দ শনাক্তকারী যন্ত্র, ড্রোন, বিশেষ ক্যামেরা আর প্রশিক্ষিত কুকুর নিয়ে চলছে অনুসন্ধান। অনেক সময় উদ্ধারকারী দল দেয়াল ভেঙে সুড়ঙ্গ তৈরি করে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে যাচ্ছে শুধুমাত্র একটি প্রাণ বাঁচানোর আশায়। আমরা সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। আমাদের অনেক অনেক সাহায্য দরকার। এখনো অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। কেউ জীবিত, কেউ হয়তো আর নেই। অনেক পরিবার শুধু তাদের স্বজনদের মরদেহটুকু ফিরে পেতে অপেক্ষা করছে। আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী একে অপরকে সাহায্য করছি। এদিকে আহত মানুষের চাপে বিপর্যস্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো। চিকিৎসক, ওষুধ আর জরুরি সরঞ্জামের সংকট চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকলেও তা এখনও অপ্রতুল। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন খবরের কিছু বিশেষ অংশ। বাকি অংশ দেখার পূর্বে আমার একটা অনুরোধ, দেশ ও দেশের বাহির থেকে আমার এই অটুবাই চ্যানেলের খবরগুলো যে দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, এখন খবরের মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকার ধ্বংস আর প্রতিশোধ স্লোগানে উত্তাল তেহরানের গ্র্যান্ড মসল্লা প্রাঙ্গণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাচ্ছে লাখো ইরানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ভালোভাবে সম্পন্ন করতে ইরানকে 7 দিনের ছুটি দিয়েছে আমেরিকা। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব মিষ্টি কথায় আস্থা নেই ইরানের। হামলার শঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না তেহরান। হরমুজ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। আমেরিকার ধ্বংস হোক আর প্রতিশোধ প্রতিশোধ স্লোগানে উত্তাল তেহরানের গ্র্যান্ড মসল্লা প্রাঙ্গণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাচ্ছে লাখো ইরানি। আমরা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে এসেছি, কিন্তু আমরা অবশ্যই তাঁর রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত প্রত্যেকেই তাদের সর্বোচ্চ নেতা হত্যার বিচার চায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ভালোভাবে সম্পন্ন করতে ইরানকে 7 দিনের ছুটি দিয়েছে আমেরিকা। এটাকে আমেরিকার মহানুভবতা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব মিষ্টি কথায় আস্থা নেই ইরানের। হামলার শঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন শেষ বিদায় জানাচ্ছে তেহরান, তখনও হরমুজ প্রণালীতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এই অভিযোগ সামনে এনে ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ওই জলপথে ইরান ছাড়া অন্য কারো সামরিক হস্তক্ষেপ চলবে না। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে হরমুজের নয়া ব্যবস্থাপনা নিয়ে যে চুক্তি, যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তার কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে রাজধানী তেহরানে লাখো মানুষের ঢল। বিশ্ব নেতাদের উপস্থিতি এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ইরানে শুরু হয়েছে 7 দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। ইরানি কর্তৃপক্ষ মনে করছে, প্রথম 3 দিনেই তেহরানের 2 কোটির বেশি মানুষ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হবে।
বিশ্লেষকদের মতে এই আয়োজন শুধু একটি জানাজা বা দাফনের প্রক্রিয়া নয়, বরং বিশ্ববাসীর উদ্দেশ্যে ইরানের রাজনৈতিক ও সামাজিক সংহতির এক শক্তিশালী বার্তা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরান আক্ষরিক অর্থেই পরিণত হয়েছে জনসমুদ্রে। শনিবার ভোর থেকেই ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের সামনে লাখ লাখ মানুষ জড়ো হতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্র আরও বিশাল আকার ধারণ করতে থাকে। কর্তৃপক্ষের ধারণা, প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে প্রথম 3 দিনে কেবল তেহরানেই 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এটি হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের প্রথম দিনটি ছিল বিদেশি রাষ্ট্রপ্রধান, কূটনীতিক, ধর্মীয় নেতা এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য নির্ধারিত। শনিবার ও রোববার সাধারণ মানুষের জন্য অনুষ্ঠান স্থল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, শনিবার ভোর 6টার দিকে ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের প্রধান ফটক খুলে দেওয়ার পরপরই নামে মানুষের অভূতপূর্ব ঢল। অনেকেই আগের দিন সন্ধ্যা থেকেই গ্র্যান্ড মোসাল্লার বাইরে অবস্থান করছিলেন, যাতে প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার সুযোগ হাতছাড়া না হয়। অনুষ্ঠান স্থলে জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিনের ওপর তার পরিচিত কালো পাগড়ি রাখা হয়েছে। একই স্থানে হামলায় নিহত তার পরিবারের অন্যদের মরদেহ রাখা আছে। মাত্র 14 মাস বয়সী খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়েগানির ছোট্ট কফিনটিও রাখা হয় সেখানে। শ্রদ্ধা জানাতে আসা বহু মানুষের হাতে হাতে কালো পতাকা ও লাল ব্যানার, যা শিয়া ঐতিহ্যে আত্মত্যাগ এবং প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় সমবেত জনতাকে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে আমেরিকা নিপাত যাক এবং প্রতিশোধ প্রতিশোধ স্লোগান। বিপুল এই জনসমাগম কেন্দ্র করে রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে সীমিত করা হয়েছে যান চলাচল। একই সাথে অনুষ্ঠান স্থলের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তাজনিত কারণেই বর্তমান সর্বোচ্চ নেতা এবং খামেনির ছেলে মোস্তফা আলী খামেনি প্রকাশ্যে বাবার শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন না। ইসরায়েল তাকে হত্যার হুমকি দেয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরানি সূত্র জানিয়েছে। এদিকে খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা শুক্রবারই তেহরানে পৌঁছান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামোলি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভতেদ ইলমাজ এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এদিন তেহরানে জড়ো হন। চীন, ভারত, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত হন। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও এদিন খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানায়। ইরান সরকার ঘোষিত সূচি অনুযায়ী আগামী সোমবার তেহরান থেকে খামেনির শোকযাত্রা ধর্মীয় নগরী কোমে পৌঁছাবে। পরের দিন তার মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সেখানে জনসাধারণের অংশগ্রহণে পৃথক শোকানুষ্ঠানের পর খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে এনে তার জন্মস্থান মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। পর্যবেক্ষকদের মতে 1989 সালে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এত বড় পরিসরের শোক সমাবেশ আর দেখা যায়নি। সে সময় প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন। এবারের জনসমাগম সেই সংখ্যাকেও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিশাল এই আয়োজনের মধ্য দিয়ে কার্যত ইরান, আমেরিকা, ইসরায়েল সহ গোটা বিশ্বকে এই বার্তাই পৌঁছে দিতে চাইছে যে নিজেদের দেশ ও নেতার প্রশ্নে ইরানের মানুষ সব সময় ঐক্যবদ্ধ এবং এই ইরানকে পরাস্ত করা অসম্ভব। ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2645 জনে। আহত 12,600 জনের বেশি। সরকারি সর্বশেষ হিসেব অনুযায়ী এখনও অন্তত 38,500 মানুষ নিখোঁজ রয়েছেন। এ অবস্থায় জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় দিনরাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে দেশি বিদেশি উদ্ধারকর্মীরা। ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ভেনেজুয়েলায় গত 24 জুন 1 মিনিটের কম সময়ের ব্যবধানে আঘাত হানে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। এরপর কেটে গেছে 1 সপ্তাহের বেশি সময়, কিন্তু ভেনেজুয়েলাবাসীর সেই বিভাষিকার স্মৃতি এখনো তাজা।
প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা আর নিখোঁজদের খুঁজে ফেরার আহাজারি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল এবং রাজধানী কারাকাসের আশেপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বহুতল ভবন ধসে পড়েছে, ভেঙে গেছে সড়ক ও অবকাঠামো, বাতাসে মরদেহের দুর্গন্ধ আর আকাশে চক্কর কাটছে শকুন। রাস্তার পাশে দাঁড়িয়ে স্বজনদের খোঁজে অপেক্ষা করছেন হাজারো মানুষ। কেউ অলৌকিকভাবে বেঁচে ফেরার আশা করছেন, কেউ অন্তত প্রিয়জনের মরদেহটি খুঁজে পেয়ে দাফনের সুযোগ চান। সরকারি সর্বশেষ হিসাব অনুযায়ী এখনও অন্তত ৩৮,৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় দিনরাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন দেশি বিদেশি উদ্ধারকর্মীরা। সরকারের পক্ষ থেকে সহায়তার ঘাটতি আছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। ঔষধ ও চিকিৎসা সামগ্রীর সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নিজেদের ঘরে ফিরতে না পারায় হাজার হাজার মানুষ এখন পার্ক, উন্মুক্ত মাঠ ও জনচত্বরে অস্থায়ী তাঁবুঘেরে বাস করছেন। ভারতের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছে চীন, এমন খবরে হঠাৎ করেই তোলপাড় ওঠে ইন্টারনেটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর রুদ্ধশ্বাস সব গুঞ্জন দেখে মনে হতে পারে দুই দেশের সীমান্তে বড় কিছু ঘটে গেছে। বাংলাদেশেও এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ভূরাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যকার ঘনিষ্ঠতা বৃদ্ধি, ঢাকার সঙ্গে শীতল সম্পর্ক আর চীনের সাথে সীমানা ও প্রভাব বিস্তার নিয়ে রেষারেষি, সব মিলিয়ে আঞ্চলিক রাজনীতিতে অনেকটাই একঘরে হয়ে পড়েছে নয়াদিল্লি। ফলে চীন সত্যিই ভারতে ঢুকে পড়েছে কিংবা টানটান উত্তেজনার পেছনে আসলে কি চলছে সেটা এখনই বলা কঠিন। ভারতের অভ্যন্তরে জোরপূর্বক অনুপ্রবেশ করেছে চীন, এমন আলাপের সূত্রপাত অরুণাচল প্রদেশের একটি স্থানীয় সংগঠনের দাবি থেকে। তারা বলছে গত কয়েক বছরে সীমান্তে নিজেদের উপস্থিতি আগের চাইতে বাড়িয়েছে চীন। বিতর্কিত সীমানার কয়েকটি স্থানে অবকাঠামো তৈরি করেছে তারা। তবে এমন খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী সাফ জানিয়ে দেয়, নতুন করে চীনা বাহিনীর অনুপ্রবেশ বা ক্যাম্প তৈরির খবর পুরোপুরি ভিত্তিহীন। আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে অস্বীকারের পর প্রশ্ন ওঠে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো তাহলে কিসের? এখানেই লুকিয়ে আছে বড় রহস্য। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত কোনো ভিডিওরই সত্যতা মেলেনি। এমনকি মহাকাশ থেকে নেওয়া স্যাটেলাইট ছবিতেও চীনের এমন কোনো নতুন আগ্রাসনের প্রমাণ পাওয়া যায়নি। চীনের সেনারা নতুন করে ভারতের গভীরে প্রবেশ করেছে, আন্তর্জাতিক ওপেন সোর্স গবেষক বা স্যাটেলাইট বিশ্লেষণেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কেন ছড়ানো হচ্ছে এসব খবর? বিতর্কিত সীমান্তে সামরিক শক্তি দেখানো চীনের অনেক পুরনো ও পরিচিত কৌশল। এর আগে ডোকলাম বা লাদাখ সংকটের সময়ে চীনা রাষ্ট্রীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে বড় আকারে ভিডিও এবং সেনা মহড়ার প্রচারণা চালানো হয়। অনেক বিশ্লেষক এগুলোকে দিল্লির উপর বেইজিংয়ের মানসিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছেন। অবশ্য ভারতীয় সেনাবাহিনীর প্রচার করা তথ্য নিয়েও রয়েছে সন্দেহের অবকাশ। অনেকের ধারণা ভারত সরকার এই পরিস্থিতিকে বড় করে দেখাতে চায় না, আর সে কারণেই প্রকাশ্যে স্বীকার করেনি নয়াদিল্লি। চলমান উত্তেজনা আর ধোঁয়াশার মাঝেও নিশ্চিত বিষয় হল সীমানা নিয়ে ভারত এবং চীনের বিরোধ বহুদিনের পুরনো। দুই দেশের যৌথ সীমান্ত বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে নির্ধারিত নয়। অনেক স্থানে ভারত মনে করে এলাকাটি তাদের সীমানায়, আবার চীনও সেই একই এলাকা নিজেদের বলে দাবি করে থাকে। তবে অতীত ইতিহাসের ভিত্তিতে বর্তমান ভিডিওগুলোকে বেইজিংয়ের পরিকল্পিত মাইন্ড গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলার মতো প্রমাণ এখনও সামনে আসেনি। আর তাই ভারতের ভেতরে ঢুকে বড় এলাকা দখল করেছে চীন, এমন চটকদার দাবিকে অতিরঞ্জিত মনে করছেন বিশ্লেষকেরা।